দর্শক আলী হাসান মাহমুদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এই আইনের প্রক্রিয়ার যে বিচার প্রক্রিয়ার ধাপগুলো সেটি সম্বন্ধে আপনি আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাশরিক। আপনি জানেন যে কোনো মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হয় কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে। আর মুজাহিদের মামলার আনুষ্ঠানিক অভিযোগটি গঠন হয়েছিল 2012 সালের 21 জুন। সুনির্দিষ্ট 7টি অভিযোগেই কিন্তু মুজাহিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেই ট্রাইব্যুনালের সেই রায়ে 6ষ্ঠ অভিযোগে কিন্তু মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে তার রায় ঘোষণা করা হয়। এবং সেই রায় ঘোষণার পর কিন্তু এই রায়টি কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়টি কিন্তু আপিল বিভাগে আবেদন করা হয় আসামি পক্ষের কাছ থেকে, এবং আসামি পক্ষের কাছ থেকে সেই আবেদনের পর কিন্তু সেই আবেদনের উপর আপিল শুনানি হয়। এবং আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার পর মুজাহিদের যে যুক্তিতর্কগুলো আসামি পক্ষ থেকে উপস্থাপন করা হয়, মুজাহিদ রাষ্ট্রপক্ষে যে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, সেই উপস্থাপনের উপর ভিত্তি করেই কিন্তু রাষ্ট্রপক্ষের দেওয়া সাক্ষীগুলোর বিবেচনাগুলো আসে। এই ক্ষেত্রে একটি কথা জানিয়ে রাখা প্রয়োজন যে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন কিন্তু 17 জন, আর মুজাহিদের পক্ষে একমাত্র সাক্ষী দিয়েছেন তার ছেলে আলী হাসান মাবরুর। এবং এই একমাত্র সাফাই সাক্ষীর সাক্ষ্য বিবেচনার পর মুজাহিদের বিরুদ্ধে কিন্তু রায়টি ঘোষণা করা হয় ফাঁসির রায়। এবং ফাঁসির রায় সেই রায়টি ঘোষণা করা হয় 2013 সালের 17 জুলাই, এবং 11ই অগাস্ট কিন্তু সেই রায়ের বিরুদ্ধে মুজাহিদ আপিল আবেদন করেন। এবং আপিল আবেদনের পর কিন্তু দীর্ঘ শুনানি শেষে চলতি বছর 16 জুন কিন্তু সেই আপিলের রায় ঘোষণা করা হয়। এবং আপিল বিভাগের সেই আংশিক রায় কিন্তু আংশিক মঞ্জুর করার পর কিন্তু আপিল বিভাগ মুজাহিদের মৃত্যুদণ্ডের সেই সাজাটি বহাল রাখে। এবং মৃত্যুদণ্ডের সাজাটি বহাল রাখে বলতে গেলে স্পষ্ট করে বলতে হবে যে বুদ্ধিজীবী হত্যায় যে ফাঁসির সাজাটি দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই সাজাটি কিন্তু বহাল রাখে। আসামি পক্ষ তাদের যুক্তি হিসেবে দুটো বিষয় স্পষ্ট করার চেষ্টা করে। তারা বলে যে ঢালাও অভিযোগে মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে। বুদ্ধিজীবীদের বিরুদ্ধে যে হত্যার যে অভিযোগটি ছিল সেটি ছিল ঢালাও অভিযোগ। আর আরেকটি অভিযোগ তারা তুলে ধরে রাষ্ট্রপক্ষের কাছে, সেটা হচ্ছে ছাত্রসংঘের নেতা হিসেবে কিন্তু তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলোর যুক্তি ছিল না। রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল এই ক্ষেত্রে স্পষ্ট। রাষ্ট্রপক্ষ বলে যে মুক্তিযুদ্ধে চলাকালীন সময় ছাত্রসংঘের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় মুজাহিদ যে বক্তব্য এবং বিবৃতিগুলো দিয়েছিল, যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই প্রতিটি বক্তব্যের মধ্যে যুদ্ধাপরাধীদের সহিংসতাকারী এবং পাকিস্তানের দুশমন হিসেবে আখ্যায়িত করা হয়। এবং এই দুশমনকে নির্মূলে সাধারণ মানুষকে পাক বাহিনীকে সহায়তা করার জন্য আহ্বান জানান ওই সময় তৎকালীন ছাত্র সংঘের সাধারণ সম্পাদক মুজাহিদ। এবং এটি বড় যুক্তি হিসেবে রাষ্ট্রপক্ষ তুলে ধরে আদালতের কাছে। এবং রাষ্ট্রপক্ষের একাধিক সাক্ষী কিন্তু আরেকটি বিষয় কিন্তু স্পষ্ট করেছে যে মুক্তিযুদ্ধদের হত্যার ক্ষেত্রে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারের যে আলবদর ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে কিন্তু মুজাহিদ এবং গোলাম আজম এবং জামায়াতের বর্তমান আমির নিজামীকে যেতে দেখা হয়েছে। এবং সেই ক্যাম্পের সেই আলোচনার পরিকল্পনার ধারাবাহিকতায় যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এই বিষয়ে কিন্তু আদালতের সিদ্ধান্ত স্পষ্ট হয়েছে। আরও একটি বিষয় ছিল যে ইসলামী ছাত্রসংঘের যে বাছাই করা সদস্যদের মাঝখান থেকেই কিন্তু আলবদর বাহিনী অর্থাৎ কিলিং স্কোয়াড গঠন করা হয়েছিল, যারা স্বাধীনতার উষালগ্নে বুদ্ধিজীবী হত্যায় নেতৃত্ব দেয়। পাশাপাশি আরও একটা বিষয়, পঞ্চম অভিযোগে, যেটি হচ্ছে নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেলে মুক্তিযুদ্ধের যে বদি জুয়েল সহ সেই দুর্বার মুক্তিযোদ্ধাদের হত্যার বিষয়ে পাক হানাদারদের উস্কানি দিয়েছিলেন জামায়াত নিজামী, এবং সেই সময় নিজামীর সাথে ছিলেন বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত সেক্রেটারি মুজাহিদ। পাশাপাশি আরও কিছু বিষয় যদি বলতে হয়, যে পরবর্তী আসামি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3, 5, 6 ও 8 নম্বর অভিযোগে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়। এবং 4, 7, 17, 18 অভিযোগে বিভিন্ন মেয়াদে মোট 70 বছরের কারাদণ্ড দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। 29 অক্টোবর 2013 ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এবং চলতি বছর 29 জুলাই আপিল বিভাগ সেই রায়টি ঘোষণা করে। এবং আপিল বিভাগ এই রায়টি ঘোষণা করার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় কিন্তু 30 সেপ্টেম্বর। এবং 30 সেপ্টেম্বর রায় হওয়ার পর 1 অক্টোবর কিন্তু মৃত্যু পরোয়ানা জারি করা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে। এবং 14 অক্টোবর রায় পুনর্বিবেচনার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং ফাঁসির সাজা বহাল রেখে সেই রায়টিও কিন্তু আজকে ঘোষণা করা হয়। এই ছিল এই দুটি মামলার ধারাবাহিক কার্যক্রম। এখন চলে যাচ্ছি তাশরিক আপনার কাছে পরবর্তী সংবাদের জন্য। মিজান, আপনাকে ধন্যবাদ। আপনি বেশ স্পষ্ট করেই এই বিচার প্রক্রিয়ার ধারাবাহিকতাগুলো ব্যাখ্যা করেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।